সারা দেশে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫৮.৮৩%। জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে ঢাকা, পিছিয়ে কুমিল্লা। শতভাগ ফেল করেছে ২০০-র বেশি প্রতিষ্ঠানে। এবার ২০ বছরের মধ্যে সবচেয়ে কম পাশের হার। বৃহস্পতিবার সকাল ১০টায় ১১টি শিক্ষা বোর্ড থেকে একযোগে প্রকাশ করা হয় এইচএসসির ফল। সারা দেশে গড় পাশের হার ৫৮.৮৩%। জিপিএ ৫ পেয়েছেন ৬৯,০৯৭ জন। জি, অনেক ভালো লাগছে যে জিপিএ 5 পেয়েছি। অ্যাকচুয়ালি এই বছর রেজাল্ট অনেক আপ ডাউন হয়েছে। বাবা মার পরিকল্পনা অনেক বেশি। মা যদি সাপোর্ট না করতো তাহলে ফলাফল এত ভালো হতে পারতো না। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, গত ৫ বছরের মধ্যে এবারই পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে, যে কারণে ফল আশানুরূপ হয়নি। বোর্ডের ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ এরকম যে শহরগুলো যত সমৃদ্ধ শহর, মফস্বল দিকে গেলে ততই রেজাল্ট অবনতি হতে থাকে। এবার সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে ৬৪.৬২%। সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ডে ৪৮.৬৮%। এবার জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬,৮১৪ জন। সবচেয়ে বেশি ২৬,০৬৩ জন জিপিএ ৫ পেয়েছে ঢাকা বোর্ডে। কারিগরি বোর্ডে ১,৬১০ জন ও মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪,২৬৮ জন। এবার ৩৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ২০২টি। সবচেয়ে বেশি অকৃতকার্য ইংরেজি বিষয়ে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা জানান, ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে আগামী সপ্তাহে সভা হবে। ভালো স্কুলগুলো যে রেজাল্ট ভালো করেছে, খারাপ স্কুল যেগুলো থেকে পাশ একেবারেই করেনি তাদের থেকেও প্রতিনিধি নিয়ে আসবো। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা রয়েছেন, শিক্ষক থাকবে, অভিভাবক কিছু আমরা নিয়ে আসবো। ফল পুনর্নিরীক্ষণে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে শুক্রবার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরী আলম সিদ্দিকী। ডক্টর মোহাম্মদ নুরী আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে আজ যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, এবার ২০ বছরের মধ্যে সবচেয়ে কম পাশের হার, এ বিষয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন। সবচেয়ে বেশি যে এই মন্তব্যটি আসছে যে যারা নিয়মিত পড়াশোনা করেছেন তারাই ভালো ফল করেছেন। আপনার মন্তব্য জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমে যারা পাশ করেছে তাদের সবার জন্য শুভকামনা এবং দোয়া থাকলো। আর যারা অকৃতকার্য হয়েছে তাদেরও হতাশ হওয়ার কিছু নাই, কারণ এই জিনিসগুলো একটা চলমান প্রক্রিয়া। এখন যে কথাটা বারবার বলা হচ্ছে যে মানে এবার যারা সত্যি পড়াশোনা করেছে তারা পাশ করেছে, কিন্তু আমার মনে হয় সেটা হলো যে এই রেজাল্টটাও কিন্তু প্রকৃত রেজাল্ট নেই। এই রেজাল্টটা আরো কমে আসতে পারে। যেমন ৫৮% দিয়ে পাশ করেছে কথা বলা হচ্ছে, এটা আরো কমে আসবে। কিভাবে আমি বলি, সেটা হলো যে ধরেন আপনার বিজ্ঞানের যে নাম্বারগুলো দেওয়া হয় সেগুলো প্র্যাকটিক্যাল মার্ক, এখানে 25 নাম্বার একদম পুরো স্কুল থেকে দেওয়া হয়। এই অ্যাসেসমেন্টের জায়গাটা এখন পর্যন্ত স্বচ্ছ। এটাকে যদি খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হয় এবং এটাকে যদি খুব ভালোভাবে দেখা, তাহলে এই পাশের হারটা আরো কমে আসবে। তখন আপনি প্রকৃত চিত্রটা দেখতে পাবেন। দেখেন, এই যে ২০ বছরের মধ্যে সবচেয়ে বিপর্যয় বলা, এই কথাটা বিপর্যয় না। এটাকে আমি যদি বলি, এটাই আসলে সত্যিকারের চিত্র। আমি সত্যিকারের চিত্রের পেছন থেকে আরেকটা কথা বলার চেষ্টা করলাম, সেটা হলো কি যে আপনার এই যদি আমাদের যে ইন্টারনাল যে পরীক্ষাগুলো হয়, বিশেষ করে স্কুল বেসড অ্যাসেসমেন্ট বা কলেজের যে ইন্টারনাল পরীক্ষা, বিশেষ করে ব্যবহারিক পরীক্ষা, সেগুলোকে একটু স্ট্রিক্টলি হ্যান্ডেল করলে এটা আরো কমে যায়। আগে যেটা হতো সেটা হলো কি যে আপনার আগে নাম্বার এবং ওই স্টুডেন্ট কত পাস করবে সেটা ঠিক করে রাখা হতো, ঠিক করে তারপরে রেজাল্টটাকে ওইভাবে ম্যানিপুলেট করা যাবে। কিন্তু এবার হয়তো আপনার অন্তত খাতাটা দেখা হচ্ছে, খাতাটা দেখেছেন, শিক্ষকরা নাম্বার দিয়েছেন, সেখানে কোনো ধরনের কোনো আগে থেকে কোনো কিছু ছিল না, চাপ প্রয়োগ ছিল না, বা এরকম রেজাল্ট করতে হবে এরকম কোনো নির্দেশনা ছিল। সেই কারণে রেজাল্ট এরকম হয়েছে। এটা আমি যদি বলি যে আপনার এটা 40 থেকে 42% এরকম নেমে আসার সম্ভাবনা আছে। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বেশিরভাগ শিক্ষার্থী ইংরেজি বিষয়ে খারাপ ফল করেছেন, যেটি কিনা বাংলাদেশের একটি পুরানো সমস্যা। এই ইংরেজি ভীতিটা কাটিয়ে ওঠা যাচ্ছে না কেন, আপনি কি মনে করেন? দেখেন, একটা সময়ে ইংরেজিতে ফেল করতো না, মানুষ ফেল করতো গণিতে, বিজ্ঞানে, গণিতে, এগুলোতে ফেল করতো। ইংরেজিতে ফেল করার খুব কম ছিল। কিন্তু এখন যেটা হয়েছে, এটা একটা শঙ্কা, এটা এই কারণে শঙ্কা বলছি, এই কারণে যে কারণ
আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে যেখানে যান না কেন আপনাকে ইংলিশটা দরকার। আর এখনকার এটার প্রথম কারণটা হলো যারা শিক্ষক হন, ইংরেজি বিষয়ে পড়ান এবং যারা শিক্ষার্থী, এরা কেউই ওই যে আপনার যেহেতু এরা মোবাইল ডিভাইসে আসক্ত এবং এরা সেন্টেন্স গুলো যে লেখে, এই লেখার মধ্যে ওরা ওদের মতো করে কমিউনিকেট করে। কিন্তু এটা তো লেখার মানে পরীক্ষায় পাশ করার জন্য তো আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হয়, একটা কাঠামো ফলো করতে হয় না? এই ফলোটা ওরা করে না। এরা মনে করে যে আমি দৈনন্দিন জীবনে যেভাবে কমিউনিকেট করছি আমার পরীক্ষার খাতায় ওইভাবে রেখে দিলে হয়ে যাবে। বিষয়টা আসলে এরকম হয়ে যাচ্ছে। এই ঘটনার জন্যই মূলত এই বিপর্যয়টা করছে। এখন যেটা হয়েছে, যেহেতু তারা ডিভাইসে আসক্ত হয় এবং তারা ওইখানে তাদের কমিউনিকেশন গুলো আপনি যদি কোনোভাবে লক্ষ্য করে দেখবেন যে এদের লেখার মধ্যে এমন ভাবে শব্দ লেখে ওরাই বুঝে, কিন্তু এটা আপনার আমি যখন বলবো তখন আমরা বুঝবো না, কারণ পুরো বাক্যটা, এটা তো জেনজির জেনারেশন, এই জেনারেশনের কমিউনিকেশনটা অন্যরকম। অতএব এদেরকে যদি আমি মূল স্ট্রিমে পড়াশোনা করাতে চাই বা রাখতে চাই, তাহলে শিক্ষকদের যেরকম একটু যত্নশীল হতে হবে, একইভাবে ওদেরকেও যত্নশীল হতে হবে, কারণ এই পরীক্ষা পাশ করার জন্য লেখা আর নর্মাল কমিউনিকেশন করার জন্য লেখা কিন্তু এক নয়। এই জন্য এই বিপর্যয়টা ঘটেছে। তবে হ্যাঁ, এটা একটা ভালো কথা যে বিজ্ঞানে তারা বিজ্ঞানে ভালো করছে, এটা কিন্তু আসার কথা। এটাকে যদি আমরা ধরে নিই আর ইংলিশটাকে যদি একটু আমরা সাপোর্ট দিই, তাহলে এই জিনিসটা খুবই ভালো হবে আমার মনে হয়। যে আরেকটি বিষয় যেটা উঠে আসছে যে 5 বছর পরে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে, এটিও কি একটা এই ফল বিপর্যয়ের কারণ কিনা আপনি কি মনে করেন? না, আসলে এইটা কোনো কারণ না। কারণটা হচ্ছে কি যে এই বাচ্চারা তো আপনার প্রত্যেকটা বিষয়ে পরীক্ষা দিয়েছে, খারাপ করছে তারা ইংলিশে। এখন পূর্ণাঙ্গ বাচ্চারা আসলে পড়তেই চায়। আপনি সেই পরিবেশটা তৈরি করছেন এবং এখানে কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না, শিক্ষার্থীরা পড়েছে। এইটা যে পুরো সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে বলে ব্যাপারটা এটা হচ্ছে তা কিন্তু না। এটা মূলত যেটা হয়েছে যে সেটা হলো যে তারা ওই যে বিষয়গুলোতে ফেল করে, ওদের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। আমি এই কথাটাই বারবার বলি যে ভাষা দক্ষতা এক জিনিস আর আপনার নর্মাল কমিউনিকেশন এক জিনিস। তো পরীক্ষায় পাশ করার জন্য তো আপনাকে পুরো জিনিসটাই লিখতে হয়, সুন্দর করে গোছাই লিখতে হয়। এই জায়গাটা তারা রীতিমতো ইগনোর করছে। আর যে সকল প্রতিষ্ঠানগুলো একদম টোটালি আসলে পাশ করে নাই, এরকম প্রতিষ্ঠানের সংখ্যা আমি আপনাদের রিপোর্টে যেটা দেখেছি সেটা মোর দ্যান 200 এর উপরে, যেটা আসলে অ্যাবসলিউটলি কোনোভাবে কাম্য না। তাহলে এই শিক্ষকরা কি করেছেন, এই শিক্ষার্থীরা বা কি করেছেন এবং কেন এরকম অবস্থাটা একজনও পাশ করবে না? এটা তো হতেই পারে না কোনোভাবে। তার মানে কি, আমরা যত কিছু করি না কেন, একদিকে আপনি আন্দোলন করবেন, বেতন ভাতা বাড়াবেন, ওদিকে আপনাদের শতভাগ ফেল করবে, এই জিনিসগুলা কোনোভাবে মেনে নেওয়া যায়। আমরা তো আসলে যেই ঘটনাগুলো আমাদের দেশে ঘটেছে, আমরা আসলে কেউই আমাদের নৈতিক জায়গা থেকে, প্রফেশনাল জায়গা থেকে কাজগুলো করছি না। এই না করার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এবং গত 15-20 বছর আমাদের যেটা সবচেয়ে বড় ত্রুটি হয়েছে, সেই ত্রুটিটা হলো আমরা সবাইকে পলিটিশিয়ান বানাতে চেয়েছি, শিক্ষককে শিক্ষক হতে দিয়ে নেই, ডাক্তারকে ডাক্তার হতে দিয়ে নেই, আমরা সবাইকে রাজনীতিবিদ বানাতে চেয়েছি। এখন রাজনীতিবিদ বানাতে গেলে যেটা হয় সেটা হয়েছে। এবং সে কারণে শিক্ষকরা মানে ওনারা বই খাতা পড়েন না, তো পড়ে যায় না ক্লাসের মধ্যে। এবং এই রিপোর্ট গুলো আপনি যদি একটু মানে করেন, দেখবেন যে হিউজ পরিমাণ শিক্ষক আছে যারা লাস্ট কবে তার যে বিষয়টা আছে, এটা যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা যে ওনারা দেখেছেন, এটা আপনি খুঁজে পাবেন। ওনারা নিজেরা পড়াশোনা না করে গেলে কিভাবে বাচ্চাদেরকে আপনি করবেন, মানে হ্যান্ডেল করবেন কিভাবে? তো এই জায়গাতে প্রচুর দুর্বলতা আছে। আমার মনে হয় সরকারের উচিত হবে যে প্রতিষ্ঠানগুলো শতভাগ ফেল করেছে এগুলোকে খুব স্ট্রিক্টলি ধরা, যে কেন তারা এরকম অবস্থা হয়েছে। এরকম হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এই যে শতভাগ ফেল কথাটা শুনলেই তো একটা কেমন জানি হয়। তাহলে আমার দায়বদ্ধতা কোথায় আছে শিক্ষক হিসেবে? জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। গত বছরের চেয়ে এবার সব শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে এবারও বেশিরভাগ বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। 5 বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ইংরেজিতে ফল বিপর্যয়ের কথা জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, যারা নিয়মিত পড়াশোনা করেছে তারাই ভালো ফল করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকার পর এবার সবচেয়ে ভালো ফল বরিশাল বোর্ডে। পাশের হার ৬২.৫৭%, যা গত বছরের তুলনায় ১৯.28 কম। পাশের হার ও জিপিএর দিক দিয়ে এবারও এগিয়ে মেয়েরা। হেড এক্সামিনারদের কাছে অথবা এক্সামিনারদের কাছে আমরা উত্তরপত্র হস্তান্তর করেছি মূল্যায়নের জন্য, তখন কিন্তু আমরা এই কথাই স্পষ্ট বলে দিছি যে অপ্রাসঙ্গিক লেখলে কোনো নাম্বার দেবেন না, জিডু লেখছে যে নাম্বার পায় আপনারা সেই নাম্বার দেবেন। দিনাজপুরে পাশ করেছে ৫৭.৪৯% শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাশের হার কমেছে ২০.০৭%। চট্টগ্রামে পাশের হার ৫২.৫৭%। জিপিএ 5 পেয়েছেন ৬,০৯৭ জন। গতবারের চেয়ে পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। ইংরেজিতে খারাপ করার প্রভাব পড়েছে সার্বিক ফলে। ইংরেজির জন্য এই রেজাল্টের পার্সেন্টেজটা আমাদের একটু কম হয়েছে। ইংরেজি টিচারদের সাথে কলেজগুলোর সাথে আমরা কথা বলবো।
যশোরে পাশের হার 50.20% আর জিপিএ 5 পেয়েছে 5,995 জন। তবে এবার সবচেয়ে খারাপ ফল হয়েছে কুমিল্লা বোর্ডে। শিক্ষার্থীরা বলছেন, যারা নিয়মিত পড়াশোনা করেছে তারাই ভালো করেছে। যে সারা বছর পড়ালেখা করছে, যে সারা বছর পড়ার টেবিলে ছিল, আসলে সেই ভালো রেজাল্ট করছে। সিলেটে জিপিএ 5 পেয়েছে 1,602 জন, পাশের হার 51.86%। বোর্ড কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে। এছাড়া ক্লাসে অনুপস্থিতি ও দক্ষ শিক্ষকের অভাবও খারাপ ফলাফলের কারণ। জেলা লেভেলে হয়তো আমরা ইংরেজির ভালো টিচার পাই, কিন্তু উপজেলা লেভেলে আমরা ইংরেজির টিচারই পাই না। ক্লাসে অ্যাবসেন্ট থাকাটা এটা হচ্ছে গিয়ে আরেকটা বড় বিপর্যয়ের কারণ। এবার 345টি প্রতিষ্ঠানে সবাই পাশ করেছে, আর একজনও পাশ করেনি 202 শিক্ষা প্রতিষ্ঠানে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শান্তিপূর্ণ পরিবেশে চলছে রাকসুর ভোট গ্রহণ। সকাল 9টা থেকে শুরু, চলবে বিকাল 4টা পর্যন্ত। এবার কেন্দ্রীয় সংসদে 23টি পদে 305 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার আশায় কর্তৃপক্ষ। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শুরু হয় ভোট গ্রহণ। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে 990টি বুথে ভোট গ্রহণ চলছে। এবার ২৮,৯০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আসলে অনেক এক্সাইটেড, ফার্স্ট টাইম ভোট দিচ্ছি, তার উপর আবার ৩৫ বছর পর হচ্ছে। মানে আমরা অনেকটা লাকি যে আমরা ক্যাম্পাসে থাকা অবস্থায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ ৩৫ বছর পর আমাদের রাজশাহী ভার্সিটিতে রাকসু নির্বাচন হয়েছে। আমি ভোটে খুবই আনন্দিত। আর ভোটের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু। এবার কেন্দ্রীয় 23টি পদের মধ্যে রাকসুতে 247 জন, 17টি হল সংসদে 555 জন এবং সিনেটে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন ও এজিএস পদে রয়েছেন 16 জন। এদিকে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক প্রশাসন। জাল ভোট ঠেকাতে রয়েছে শিক্ষার্থীদের ইউনিক কার্ড যাচাই বাছাই সহ নানা ব্যবস্থা। সিসিটিভির আওতায় প্রতিটি কেন্দ্র। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে যাতে এখানকার ছাত্ররা ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারে, এটা আমাদের প্রত্যাশা। রাকসুর ভোটের পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছেন উপাচার্য। সবকিছু সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত এমন কিছু শুনিনি যেটা নিয়ে খুব কনসার্ন হওয়ার কারণ আছে। পরিবেশও যথেষ্ট ভালো। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা সবাই সচেষ্ট আছেন যে বাইরে যেন কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি না হয়। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা। 17 ঘন্টার মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্বাচন কমিশনের। নুরসেলিনা শিউরি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাকসু নির্বাচন নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, আপনি তো রাকসু নির্বাচনের সার্বিক খোঁজ খবর রাখছেন সকাল থেকেই। রাকসু নির্বাচনের আগে যে অশান্ত পরিবেশ ছিল তার ঠিক উল্টোটা, অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশই দেখছি আমরা সকাল থেকে। আপনার কাছে নিশ্চয়ই আরো খবর আছে, জানাবেন। লোপা, আমরা যে বিষয়টি দেখছি, ভোট শেষ হতে আর ঘন্টা 2 বাকি আছে। এখন পর্যন্ত কিন্তু বড় মাপের কোনো অভিযোগ পাওয়া যায়নি। যে অভিযোগ আমরা সম্প্রতি ডাকসু, জাকসু এবং গতকালকে যে চাকসু নির্বাচন হলো সেখানে পেয়েছিলাম। রাকসু নির্বাচনে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। প্রার্থী বা ভোটার কারো পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। রাকসু নির্বাচন নিয়ে আমরা বিস্তারিত জানবো। এর আগে জানিয়ে দিচ্ছি, রাকসু নির্বাচনে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। একজন ভোটার 43টি পদে ভোট দিচ্ছেন, সময় পাচ্ছেন 10 মিনিট। যদি কারো বেশি সময় লাগে সেক্ষেত্রেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সময় দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া আছে। রাকসু নির্বাচনের আরও খবর জানবো, আমাদের সহকর্মীরা আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। শুরুতে যাব নূরে আলমের কাছে। নূরে আলম, আপনি যে কেন্দ্রের সামনে আছেন, এই কেন্দ্রের পরিস্থিতি কি দেখছেন? এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্রে? আর এখন পর্যন্ত ভোট নিয়ে কোনো অভিযোগ আছে কিনা প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে? 17টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে ভোট শুরু হয়েছে। আমরা যদি এখনকার চিত্র দেখাই, যেহেতু এখন লাঞ্চ টাইম, শিক্ষার্থীরা অনেকে হলে লাঞ্চ করতে গিয়েছেন, তারপরও এখনো দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের সারি, তারা সারিবদ্ধভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট দিতে যাচ্ছেন। সকাল থেকে আমরা দেখেছি ভোটারদের উপচে পড়া ভিড়। বলা চলে যে এই
দীর্ঘ সারি ছিল, শিক্ষার্থীরা অনেক সময় নিয়ে অপেক্ষা করে তারপরে ভোট দিচ্ছিল। বলা চলে যে বেশিরভাগ ভোটারই এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছে। আমরা যতটুকু সম্ভব এই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি। বলা চলে যে একটা অনুমান করছেন যে এখন পর্যন্ত 60% বেশি ভোট কাস্ট হয়েছে এবং ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। ছেলেদের হলগুলোতে অনেকেই এখনো আসছেন ভোট দিতে, আর মেয়েদের হলের যে কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোতেও আমি গিয়েছি এবং সেখানে দেখেছি মেয়েরা একদম সকাল থেকেই ভোট দিচ্ছেন। সকাল থেকেই দীর্ঘ সারি ছিল, বেশিরভাগ ছাত্রী এরই মধ্যে ভোট দিয়ে ফেলেছে বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। তো শিক্ষার্থীরা যেটি বলছেন 35 বছর পরে এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটিকে নিয়ে তাদের অনেক উৎসাহ এবং অনেক উদ্দীপনা বিরাজ করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যায় জর্জরিত, আবাসিক সংকট রয়েছে, হলগুলোতে বেশিরভাগ শিক্ষার্থী থাকতে পারে না। 33% শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় হলগুলোতে থাকার সুযোগ পায়, বাকি শিক্ষার্থীদেরকে বিভিন্ন মেসে এবং বাসা ভাড়া করে থাকতে হয়। শিক্ষার্থীরা বলছেন যে যারা নির্বাচিত হবেন তাদের প্রধান কাজ হবে এই আবাসিক সংকট দূর করা, সেই সঙ্গে গ্রন্থাগারের সংকট রয়েছে, সেই সংকটগুলো দূর করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র নূরে আলম, একটি বিষয় জানতে চাচ্ছি, সম্প্রতি আপনি ডাকসু এবং জাকসু নির্বাচন কভার করেছেন, ওই ডাকসু এবং জাকসু নির্বাচনের সাথে যদি রাজশাহীর এই রাকসু নির্বাচন তফাৎ করতে হয়, সেক্ষেত্রে আপনি কি তফাৎ দেখছেন গত দুই নির্বাচনের তুলনায়? ডাকসু নির্বাচনেও যদি আমি ভোটের পরিবেশ বলি, সে ভোটের পরিবেশ কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছিল যে ভোটের পরিবেশ সুষ্ঠু ছিল। জাকসু নির্বাচনেও যে ভোটের পরিবেশ ছিল, অর্থাৎ ভোট দেয়া, সেটি কিন্তু শিক্ষার্থীরা বলেছে সুষ্ঠু। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে শিক্ষার্থীরা বলছেন যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে। কিন্তু ডাকসু এবং জাকসুতে আমরা যেমনটি দেখেছিলাম যে প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছিল, বিশেষ করে প্যানেলগুলো অভিযোগ করেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল অনিয়মের অভিযোগ এনে তারা ভোট বর্জন করেছিল। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে ছিল, প্রার্থীরা অভিযোগ করছিলেন যে অনিয়মের, সেই অনিয়মগুলো ব্যালট পেপার নিয়ে তারা নানা ধরনের অনিয়মের অভিযোগ করছিলেন ছাত্র দলের পক্ষ থেকে। ডাকসু নির্বাচনে এই ব্যালট পেপার সংক্রান্ত অনিয়মের অভিযোগ করা হয়েছিল, যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সকল অভিযোগ নাকচ করে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই ধরনের আমরা চিত্র দেখেছি, কিন্তু এখানে একটু ভিন্ন চিত্র দেখলাম। যদিও বা ছাত্র শিবির সংবাদ সম্মেলন করছে, তারা সেখানে কি অভিযোগ দিচ্ছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যদিও বা কিন্তু সকাল থেকে প্রার্থীরা তেমন অভিযোগ দিচ্ছে না, শুধুমাত্র ছোটখাটো কিছু অভিযোগ তারা করছে। যে একজন প্রার্থী শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে ছাত্র দলের বুথ কেন্দ্রের ভেতরে রাখা হয়েছে, যদিও ছাত্র দলের পক্ষ থেকে আবার অভিযোগ করা হচ্ছে যে লাইনবদ্ধভাবে দূরত্ব মানার কথা, সেই দূরত্ব মানছেন এবং এরকম ছোটখাটো অভিযোগগুলো এখানে করা হচ্ছে। আমাদের সাথে থাকুন, আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমরা আরেক সহকর্মী হাসান হাবিব অপুর কাছে যাব। অপু, আপনি সকাল থেকে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এখন যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রের সামনের কি পরিস্থিতি দেখছেন, আর এখন পর্যন্ত আপনি যে কেন্দ্রে আছেন এই কেন্দ্রে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে জানতে পেরেছেন কিনা? নির্বাচনকে ঘিরে আসলে সকাল থেকে যে উৎসবটি শুরু হয়েছে, উৎসব লাগাতার চলছে, মানে উৎসবের ঘাটতি নেই কোথাও। নির্বাচনের যে আমেজ থাকার কথা সেটি আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুপুর 2টা পর্যন্ত 50% ভোট তারা গ্রহণ করতে পেরেছে এবং কেন্দ্রের সামনে আমরা বেশিরভাগ কেন্দ্রে দেখছি লম্বা লাইন আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও সেই লম্বা লাইন দেখতে পাচ্ছি এবং এইখানে যারা ভোট দিতে এসছেন তারা লাইন ধরে অপেক্ষা করছে, দীর্ঘ সময় ধরেই আমরা দেখছি লাইন ধরে অপেক্ষা করছে এবং লাইনে ভোট গ্রহণ চলছে, আবার নতুন করে লাইন লম্বা হচ্ছে। এরকম এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন, এখানে শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা মূলত ভোট দান করছেন। ছেলেদের, এটা ছাত্রদের ভোট কেন্দ্র। আমরা ভোটারদের সাথে কথা বলে যেটি দেখেছি যে যারা ভোট দিয়ে ফিরেছে তারা বলছে ভোট গ্রহণের যে কার্যক্রম তাতে তারা সন্তুষ্ট এবং ভোট গ্রহণের যে প্রক্রিয়া তারা যেটি 10 মিনিট সময় দিয়েছে সেই সময়টিকেও তারা পর্যাপ্তই বলছে। তাদের বেশিরভাগেরই বক্তব্য হচ্ছে যে তারা আগে থেকেই যেহেতু ঠিক করে রেখেছে কাকে ভোট দিবেন, সেই জায়গায় অনেকেরই 3-4 মিনিটের মধ্যেই ভোট দেওয়ার কাজটি শেষ হয়ে যাচ্ছে, এই কারণে তাদের ব্যাঘাত ঘটছে না এবং ভেতরে যে প্রক্রিয়া
সেটি নিয়েও ভোটাররা কোনো অভিযোগ করেননি। এখানে একটি প্রসঙ্গ আসতে বারবার যে হাতে যে অমোচনীয় কালি দেওয়া হচ্ছে সেটি উঠে যাচ্ছে এরকম অভিযোগ আসছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এইখানে এই কালি শুধু না, একজনের ভোট যাতে অন্যজন দিতে না পারে সেই জন্য যে প্রক্রিয়া, একাধিক ধাপে এটি যাচাই বাছাই করে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে, যে কারণে কোনো ধরনের অভিযোগ এক্ষেত্রে কারো ভোট কেউ দিতে পারবে না, এই ব্যাপারটি নিশ্চিত করেছেন। আর এখন পর্যন্ত বড় সাথেই থাকুন, আমরা আরেক সহকর্মী নূর আলমের কাছে আবারও ফিরবো। নূর আলম, আপনি যে বিষয়টি বলছিলেন, রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম একটি বৃহৎ ক্যাম্পাস, কিন্তু আবাসন সংকট, 32% শিক্ষার্থী মাত্র তারা এই আবাসন সুবিধা পেয়ে থাকে। বাকি যারা শিক্ষার্থী আছেন আজকে ভোট দেওয়ার জন্য তাদের ক্যাম্পাসে আনার ক্ষেত্রে পরিবহন ব্যবস্থায় কোনো বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে কিনা নির্বাচন কমিশন? এই শিক্ষার্থীদের পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয়ের যে বাস, সেই বাসের যে সার্ভিস সেটি চালু রয়েছে। আমরা প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, ছাত্র দলের প্রার্থী, শিবিরের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে একদম সকাল থেকেই যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছেন, যারা হলের বাইরে থাকেন, তারা কিন্তু সকাল থেকেই ভোট দিতে এসেছেন এবং সকালেই তারা ভোট দিয়েছেন এবং ক্যাম্পাসে আজকের একদম উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি যারা অনাবাসিক শিক্ষার্থী তারা সবার আগে ভোট দিতে আসেন, অর্থাৎ সকালবেলায় চলে আসেন। হলের শিক্ষার্থী যারা রয়েছেন তারা একটু বেলা বাড়ার সাথে সাথে হল থেকে বের হয়ে তারপরে ভোট দিতে আসেন। এখানেও আমরা সেরকম চিত্রই দেখেছি এবং শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ উল্লাস সেটি আমরা দেখছি এই ভোট দেওয়াকে কেন্দ্র করে। কারণ অনেক শিক্ষার্থী বলছেন তারা ভোটার হয়েছেন অনেক দিন হয়েছে, কিন্তু গত 17 বছর দেশে কোনো ভোটের পরিবেশ বিরাজ করছিল না। সবশেষ যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে বিতর্কিত জাতীয় নির্বাচন, সেখানে তারা ভোট দেওয়ার কোনো সুযোগ পাননি। অর্থাৎ 17 বছরের যে অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করেছে, স্বৈরতান্ত্রিক পরিবেশ বিরাজ করেছে, সেই পরিবেশের অবসান হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে সেই ধারা সবসময় বজায় থাকুক। এই ছাত্র সংসদ নির্বাচনগুলো সব সময় বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হোক, এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক ক্যালেন্ডার রয়েছে সেই একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত হোক এই ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন ছাত্র সংসদ যদি নূর আলম, ছাত্র সংসদ নির্বাচনে যে সম্প্রীতি বা যে সহাবস্থান, সুষ্ঠু পরিবেশে নির্বাচন, সেই নজির স্থাপন করতে যাচ্ছে রাকসু। আমরা এরই মধ্যে এটি বুঝতে পারছি। আশা করছি বাকি যে কয়েক ঘন্টা আছে সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়েই ভোট গ্রহণ শেষ হবে রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাকসু নির্বাচনে আমরা যে বিষয়টি দেখছি যে 35 বছর পর নির্বাচন হচ্ছে এই রাকসুতে। এবারের নির্বাচন ঘিরে ক্যাম্পাসে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি। রাকসু নির্বাচনের কিছু চিত্র আমরা দেখার চেষ্টা করব। রাকসু নির্বাচনে এবার আমরা যে বিষয়টি দেখছি যে মোট ভোটার আছেন 28,901 জন, এর মধ্যে ছাত্র ভোটার আছেন 11,305 জন আর ছাত্রী ভোটার আছেন 17,596 জন। অর্থাৎ এই রাকসু নির্বাচনে কিন্তু এই বিপুল সংখ্যক ভোটারের জন্য 17টি কেন্দ্রে 990টি বুথ করা হয়েছে, যাতে প্রতিটি ভোটার তাদের যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ে কোনো বিড়ম্বনা ছাড়াই ভোট দিতে পারে। এর জন্য নির্বাচন কমিশন আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। রাকসু নির্বাচনে আমরা যে বিষয়টি দেখছি যেখানে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একটি পদের বিপরীতে 18 জন, আর জিএস পদে এখানে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন। যদিও আমরা ব্যতিক্রম দেখেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে এজিএস পদে 2 জন নির্বাচিত হতেন, একজন নারী একজন পুরুষ, কিন্তু অন্য সব বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি যে এজিএস পদে একজনই নির্বাচিত হচ্ছেন। এই রাকসু নির্বাচনে আমরা দেখছি যে এখানে বেশ কিছু প্যানেল অংশগ্রহণ করেছে, এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবির। ছাত্রদল যে প্যানেল দিয়েছে তারা তাদের ইশতেহারে বলেছে আবাসন সংকট যে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই আবাসন সংকটকে তারা দ্রুত নিরসন করতে চান এবং এর পাশাপাশি ছাত্রদল ছাত্র শিবির সহ যারা প্রার্থী দিয়েছে সবারই কিন্তু আবাসনের দিকে নজর। এই আবাসনের ইশতেহারকে, আবাসনের যে আশা আকাঙ্ক্ষা, এটি পূরণ করার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা একটু দেখতে চাই ছাত্রদল মনোনীত প্যানেলে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিপি, জিএস, এজিএস পদে। এর মধ্যে দেখতে পাচ্ছি শেখ নুরুদ্দিন আবির, তিনি লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেশন হচ্ছে 17-18। এই ছাত্রদলের প্যানেলে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা একটু
জিএস পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিষয়ে একটু জানানোর চেষ্টা করব। শফিউল ইসলাম জীবন, তিনি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, তার সেশন হচ্ছে 17-18। আমরা এই ছাত্র সংসদ নির্বাচন, রাষ্ট্র নির্বাচনে এখন পর্যন্ত দেখছি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ হচ্ছে। প্রার্থী বা ভোটার কারোরই কোনো অভিযোগ নেই এখন পর্যন্ত। নির্বাচন কমিশন বলছে যে বিকেল 4টা পর্যন্ত সময় দেওয়া আছে, এই সময়ের মধ্যে তারা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট শেষ করতে চান এবং এরপরে তারা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই ফলাফল ঘোষণা করতে চান। রাষ্ট্র নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। এখন ফিরে যাব মূল স্টুডিওতে লোপার কাছে। লোপা, রাষ্ট্র নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। আশা করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 10 থেকে 12 ঘন্টার মধ্যে এই রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল দেয়া হতে পারে। এখন দেখা যাক সময়ের সাথে সাথে কি দাঁড়ায় পরিস্থিতি। মাহমুদ শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। 44 বছর পর আবারও চাকসুর ভিপি ও জিএস সহ বেশিরভাগ পদে জয় পেল ছাত্র শিবির। ভিপি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি আর জিএস পদে জিতেছেন সাইদ বিন হাবিব। এজিএস সহ 2টি পদ ছাড়া বাকি সব পদে জিতেছে শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। সারা রাত গণনা শেষে ভোরে ফল ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার। 1981 সালে চাকসুর পঞ্চম নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছিল ছাত্র শিবির। সেবার ভিপি, জিএস ও এজিএস সহ সম্পাদকীয় 17টি পদের 14টিতে জয় পায় শিবির সমর্থিত জসিম গাফফার পরিষদ। এর বাইরে 10টি সদস্য পদের 8টিতে জয় পায় তারা। 1990 সালের চাকসু নির্বাচনে সর্বদলীয় ছাত্র ঐক্যের কাছে ধরাশায়ী হয় শিবির। এরপর 3.5 দশক নির্বাচন হয়নি। এবারের নির্বাচনে আবারও চাকসুর নিয়ন্ত্রণ শিবিরের হাতে। এজিএস ও সহক্রিয়া সম্পাদক ছাড়া 26 পদের 24টি শিবিরের ঝুলিতে। বৃহস্পতিবার ভোরে ফল ঘোষণার সময় উল্লাসে ফেটে পড়ে শিবির নেতাকর্মীরা। ফল ঘোষণার সময় শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধান নির্বাচন কমিশনার। দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকেই আমার প্রথম কৃতজ্ঞতা গ্রহণ করুন। সবাইকে নিয়ে অংশগ্রহণমূলক ক্যাম্পাস গড়ার কথা বলছেন চাকসুর নতুন ভিপি। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। ইনশাল্লাহ আজকে থেকে আমাদের যে পথ চলা শুরু হলো, আমরা চাই এই ক্যাম্পাসটা সত্যিকারের স্বপ্নের ক্যাম্পাসে পরিণত হোক। আমাদের অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছে এক একটা পদে, তো আমরা চাই সবাইকে নিয়ে সবার চিন্তাকে অ্যাকোমোডেশন করে আমরা একটা সুন্দরভাবে যেন চাকসুকে পরিচালনা করতে পারি। তবে ফল ঘোষণার আগে কিছু নাটকীয়তা দেখা দেয়। 2টি হল সংসদের ফল নিয়ে আপত্তি তোলেন প্রার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ থাকবে, আমরা এই সকল অভিযোগগুলো নিয়েছি, আমরা আমলে নিয়ে আলোচনা করে দেখেন আমরা পুনর্গণনার মধ্যে একটা বড় সিদ্ধান্ত নিলাম। তো আমরা শিক্ষার্থীদের অভিযোগকে যৌক্তিক মনে করে এটা আমলে নিয়েছি, আর যেগুলো আমরা মনে করেছি যে তাদেরকে ব্যাখ্যা দেওয়া প্রয়োজন ব্যাখ্যা দিয়েছি। এবারের এজিএস পদে জিতেছেন ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক, আর সহক্রিয়া সম্পাদক পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 25 অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে 28 অক্টোবর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। এদিকে দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো উচিত, এর সঙ্গে কোনো দ্বিধা নেই। তাদের আন্দোলনকে সম্মান করে মন্ত্রণালয়। তবে বাজেটের সময়ে শিক্ষকদের দাবি দাওয়া জানানো উচিত ছিল, কেননা বর্তমানে বাজেট সীমাবদ্ধতা রয়েছে। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন জানান, এমপিওভুক্ত শিক্ষকদের শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। শিক্ষকদের জন্য যতটুকু করা দরকার ততটুকু করা হয়েছে। সমস্যা সমাধানের জন্য 8% বাড়ানো আলোচনাধীন রয়েছে। আমরা 25 তারিখ পর্যন্ত সরকারকে এই শিক্ষকদের এই যে ন্যায্য দাবিগুলি, যৌক্তিক দাবিগুলি যেগুলি নিয়ে আমরা মাঠে আন্দোলনে আছি, সেগুলি পূরণ করার জন্য আমরা সময় দিতে চাই। এবং 25 তারিখের মধ্যে যদি সরকার ব্যর্থ হয়, তাহলে আমরা 28 তারিখ থেকে আমরা আরো কঠোর কর্মসূচি দিয়ে বাংলাদেশের সমস্ত শিক্ষকদেরকে মাঠে নামিয়ে, রাজপথে নামিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রেখে প্রয়োজনে আমরা সেই দাবিগুলি পূরণ করতে যাব। আমাদের নিজেদের থেকে কথাটা না বলে যারা শিক্ষার সাথে সম্পর্কিত
যে ভালো স্কুলগুলো যে রেজাল্ট ভালো করেছে, খারাপ স্কুল যেগুলো থেকে পাশ একেবারেই করেনি তাদের থেকেও প্রতিনিধি নিয়ে আসবো। যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা রয়েছেন, শিক্ষক থাকবে, অভিভাবক কিছু আমরা নিয়ে আসবো এবং এই আলোচনাগুলো বোধহয় এই প্রশ্নটার উত্তর বোধহয় আমরা কয়েকদিন পরেই আরো জুৎসইভাবে আমরা দিতে পারবো। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি তো বেশ কিছুক্ষণ ধরেই এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন, সেখানে আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন? এরই মধ্যে তো তারা দুটি অংশে ভাগ হয়ে গেছেন, একদল তাদের এই যে আন্দোলনে অনড় থাকার কথা বলছেন, আর এক দলের প্রতিনিধিরা তো সচিবালয়ে বৈঠক করছেন বলে আমরা সর্বশেষ জানতে পেরেছি। আপনার কাছে কি তথ্য রয়েছে? জানানো হচ্ছে যে বিশেষ করে এখানে যারা অবস্থান কর্মসূচি করছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তাদের দাবিগুলো জানাচ্ছেন, তাদের 10 জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অবস্থান করছেন এবং সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তুলে ধরছেন। তবে সবশেষ একটি তথ্য আমরা পেয়েছি, অর্থাৎ যে তারা যে দাবিগুলো তুলেছেন, বাড়ি ভাড়া তাদেরকে 20% করতে হবে, 1500 টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং যে উৎসব ভাতা সেই উৎসব ভাতা 75% করতে হবে। এটি যদি আসলে না করা হয় তাহলে তারা তাদের যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনে তারা অনড় থাকবেন এবং এই আন্দোলনটি চালিয়ে নেবেন। এবং আজকে সকালবেলায় যখন এই প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছেন তার আগেও এখান থেকে ঘোষণা দিয়ে গেছেন যে তাদের দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে শহীদ মিনার থেকে তারা যমুনা অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন অভিমুখে তারা লং মার্চ করবেন। তো আর কিছুক্ষণের মধ্যেই তারা এখান থেকে আমাদেরকে যেটি জানানো হচ্ছে যে তাদের প্রতিনিধি দল এখানে আসবেন, এসে নতুন যে কর্মসূচি আছে সেই কর্মসূচিটি ঘোষণা করবেন। তবে এখানকার যেসব শিক্ষকরা এখানে এসেছেন তারা বলছেন যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তাদের সংসার চালানো এবং জীবিকা নির্বাহ করাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এ কারণে তাদের দাবিটি যেন খুব দ্রুত পূরণ করা হয়। যদি পূরণ করা না হয় সেক্ষেত্রে তারা বাধ্য হবেন শ্রেণীকক্ষ বন্ধ করে দিতে এবং শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দিতে তারা বাধ্য হবেন। সেটি এখান থেকে আসলে বলা হচ্ছে, তারা সেটি আসলে তারা বলছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, নানা ধরনের গান পরিবেশনা করা হচ্ছে, এর মাধ্যমে তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তুলে ধরা হচ্ছে। এবং একই সাথে আপনি জানেন যে গত 12 তারিখ প্রেস ক্লাবের সামনে শিক্ষক আদিলুর রহমান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে। বিএনপি ক্ষমতায় গেলে পুরো শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাটে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, প্রতিদিন আন্দোলনের নামে নানা কর্মসূচিতে অন্তর্বর্তী সরকারকে ব্যস্ত রাখছে একটি মহল। নির্বাচন ব্যাহত করাই তাদের উদ্দেশ্য। মির্জা ফখরুল আরও বলেন, জনগণ ভোট দিতে চায়, জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। যে পরিস্থিতিই হোক এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, দেশের মালিক জনগণ, তারাই সিদ্ধান্ত নেবে কোন পদ্ধতিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদিন করে হরতাল আছে, ঢাকা শহরে যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, পুরো আন্দোলন আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই নতুন উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 12টার দিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, কারাগারে থাকার সময় সঠিক চিকিৎসা না পাওয়ায় বারবার অসুস্থ হয়ে পড়ছেন খালেদা জিয়া। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশানের বাসা থেকে বের হন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে নেয়ার পর তার শারীরিক অবস্থা বিবেচনা করে ভর্তি করার সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ডের সদস্যরা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান,
বৃহস্পতিবার তার কয়েকটি পরীক্ষা হবে। তার অবস্থা স্থিতিশীল বলে জানান ডাক্তার জাহিদ। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে এবং উনি হাসপাতালের কেবিনে এখন এই মুহূর্তে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের অধীন এবং তার নেতৃত্বে একটা মেডিকেল বোর্ড আগে যেটি ছিল। বেগম খালেদা জিয়া হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, দীর্ঘদিন স্বাভাবিক চিকিৎসা না পাওয়ায় মাঝে মাঝে তার অবস্থার অবনতি হয়। এই সমস্ত রোগের যে ন্যাচারাল কোর্স অফ ট্রিটমেন্ট যা হওয়া উচিত সেরকম না হওয়ার কারণেই ওনার মাঝে মাঝেই ওনাকে আপনারা দেখছেন যে আমরা লন্ডনেও চিকিৎসার জন্য যখন উনি গিয়েছিলেন ওখান থেকে মোটামুটি উনি বেশ সুস্থ হয়ে উনি দেশে ফেরত আসার পরবর্তীতে উনি আবারও অসুস্থ বোধ করেন। 2-1 দিনের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বাড়ি ফিরবেন বলে আশা চিকিৎসকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটর। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আবেদন জানান তিনি। একই সাথে অপরাধীদের সম্পদ জব্দ করে হতাহতদের ক্ষতিপূরণ চেয়েছে রাষ্ট্রপক্ষ। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে বলেন, 1400 মানুষকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ বিবেচনায় শেখ হাসিনাকে 1400 বার মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেবল মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশই দেননি, বরং তিনিই ছিলেন সকল অপরাধের মূল। আর তার সকল নির্দেশ বাস্তবায়ন ও পরিকল্পনার মূল দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খান। তবে এই মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার শাস্তি না চেয়ে রাষ্ট্রপক্ষ আদালতকে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার আবেদন জানিয়েছে। তাজুল ইসলাম নিরীহ মানুষ হত্যায় পুলিশের বর্বরতার বর্ণনা দিয়ে বলেন, জুলাই আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে সেনাবাহিনী তখন ঢাল হয়ে না দাঁড়ালে আরও অজস্র প্রাণ ঝরে যেত। আইনি ভিত্তি না দিলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের খসড়া ডক্টর ইউনূসের হাত দিয়ে জারি করা সহ 3 দফা দাবি তুলে ধরেন তিনি। জুলাই সনদ সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। উঠে আসে সনদের আইনি ভিত্তি, ফেব্রুয়ারির নির্বাচন, শাপলা প্রতীক সহ নানা বিষয়। অর্জন হিসেবেই আমরা এটাকে বিবেচনা করি। সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আদেশ কিভাবে বাস্তবায়ন হবে সেটি আগে পরিষ্কার হওয়া প্রয়োজন, অন্যথায় জনগণ বিভ্রান্ত হবে। আমরা এমন অনেকগুলো প্রস্তাবের বিষয়ে আমরা পরিবর্তিত প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি, যাতে করে জুলাই সনদকে আমরা কার্যকরভাবে সকলের সম্মতির মধ্য দিয়ে বাস্তবায়ন করতে পারি। জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে আইনি ভিত্তি না দিলে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশ নেবে না বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এই সনদ বাস্তবায়নের বিষয়টি পরিষ্কার করার দাবি জানান তিনি। বলেন, কোনো রাজনৈতিক দল এতে স্বাক্ষর করলে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। নির্বাচনকে সামনে রেখে এনসিপি চলতি মাসেই প্রার্থী ঘোষণা ও প্রচার শুরু করবে বলে জানান নাহিদ ইসলাম। তবে শাপলা প্রতীকের বিষয়ে কোনো ছাড় দিতে চান না তারা। নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং। সকালে রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই জামায়াতে ইসলামীর আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন হাই কমিশনার অজিত সিং। পরে বাংলাদেশ ও কানাডার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এ সময় হাই কমিশনারের সাথে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর মার্কাস ডেভিস সহ আরও অনেকে। আর জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সহ কেন্দ্রীয় নেতারা। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।